নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, আমাদের বারবার আমরা বলে থাকি যে ২৭টা নক্ষত্র, ১২টা রাশি এবং ৯টা গ্রহ এরা কিন্তু সমন্বয়ে নিজেদের কক্ষপথে সব সময় কিন্তু ঘূর্ণীয়মান। অর্থাৎ কক্ষপথ অনুযায়ী তারা কিন্তু তাদের নির্দিষ্ট গতিতে তারা সব সময় মুভ করছে। এবং এই যে মুভমেন্ট আমাদের যেমন দশা আমরা বলি না বারবার যে একটা জন্ম ছক, অর্থাৎ একটা জাতক জাতিকা ওই মুভ করার সময়, অর্থাৎ এই গ্রহ নক্ষত্র মুভ করছে এইরকম যে নির্দিষ্ট সময়, যে নির্দিষ্ট ডেট এবং যে নির্দিষ্ট স্থানে জন্মগ্রহণ করলো, সেইখানকার আমরা বলি যে সেইখানকার যে নির্দিষ্ট অবস্থানের পরিপ্রেক্ষিতে গ্রহ নক্ষত্রগুলো যে অবস্থায় থাকে সেটাই তার জন্ম ছক হয়। অর্থাৎ এই মহাকাশে গ্রহ নক্ষত্র যেখানে অবস্থান করলো, যে জায়গায় অবস্থান করলো, যে মুভমেন্টে অবস্থান করলো, সেটাই তার জন্মছক তৈরি হয়। এরকমই অর্থাৎ প্রত্যেকটা গ্রহ নক্ষত্র তারা সব সময় চলমান হয় এবং নির্দিষ্ট কক্ষপথ অনুযায়ী চলে। আমাদের জ্যোতিষশাস্ত্রে বলছে যে এই ২৭টা নক্ষত্র, তার মধ্যে ২৭টা নক্ষত্র রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে 12টা ভাব যেমন আছে, আর 9টা গ্রহ রয়েছে। এই 9টা গ্রহের মধ্যে 7টা হচ্ছে মেন গ্রহ আর 2টো হচ্ছে ছায়াগ্রহ। এই 2টো ছায়াগ্রহ তারা কিন্তু সবসময় বিপরীতমুখী, অর্থাৎ তারা বিপরীত দিক দিয়ে মুভ করে। আর অন্যান্য যে 7টা গ্রহ রয়েছে সেই 7টা গ্রহ সবসময় তাদের নির্দিষ্ট কক্ষপথে সঠিকভাবে কিন্তু, অর্থাৎ তারা যেদিকে যাবে তার উল্টো পথে যায় ছায়াগ্রহগুলো। এটাই আর কি, তারা সবসময় ছায়াগ্রহগুলো বক্রগতিতে চলে। তাই এর মধ্যে এই 7টা গ্রহর বললাম, এই 7টা গ্রহের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট একটা গ্রহ সেটা হচ্ছে বৃহস্পতি। কারণ আমরা বলি বৃহস্পতিকে দেবগুরু বৃহস্পতি। সমস্ত গ্রহদের কিন্তু তিনি কিন্তু গুরু, অর্থাৎ সমস্ত গ্রহের গুরু কিন্তু সেই বৃহস্পতিকে ইঙ্গিত করা হয়। সেই জন্য এই বৃহস্পতির ট্রানজিট একটা নির্দিষ্ট সময় 1 বছর কিন্তু এরা অবস্থান করে। অর্থাৎ 1 বছর তারা এর ট্রানজিট একটা নির্দিষ্ট কক্ষ থেকে আরেকটা কক্ষে, অর্থাৎ এই 12টা ভাব অতিক্রম করতে তার কিন্তু 12 বছর, অর্থাৎ 12 বছর সময় নেয়। এবং একটা ভাব তাকে অতিক্রম করতে কিন্তু 1 বছরের বেশ কিছু সময় তারা কিন্তু অতিক্রম করে। কখনো কখনো এটা কম বেশি হয়, কারণ বক্রগতির ওপর ডিপেন্ড করে। তাহলে এই জায়গাগুলো থাকে। এবং তার সঙ্গে সঙ্গে যে এই যে বৃহস্পতি ট্রানজিট হবে আগামী মে মাসে, অর্থাৎ এই 2024-এর মে মাসের দুপুরের দিকে কিন্তু সেই বৃহস্পতি গত 1 বছর ছিল সেই মেষ রাশিতে ছিল, এবং সে মেষ রাশির থেকে কিন্তু বৃষ রাশিতে অবস্থান করবে এই নির্দিষ্ট সময়, যেটা বললাম। এবং এর পরিপ্রেক্ষিতে আমরা যেহেতু বললাম যে বৃহস্পতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি এবং সমস্ত গ্রহেদেরও কিন্তু তিনি গুরু, সেই জন্য এই বৃহস্পতির ট্রানজিটের কারণে প্রত্যেকটা রাশির, অর্থাৎ 12টা যে রাশি আছে সেই 12টা রাশির কিছু মুভমেন্ট চেঞ্জ হবে এবং কিছু ভালো হবে, কিছু খারাপ হবে। অবশ্যই আমি রাশি অনুযায়ী বলবো আপনাদের যে কোন রাশির ক্ষেত্রে কতটা ভালো হচ্ছে, কতটা খারাপ হচ্ছে। বৃহস্পতি শুধুমাত্র যে ভালোটাই দেবে তা না, কিন্তু ভালোর মধ্যে আবার খারাপও দিয়ে দেবে। অর্থাৎ আপনাকে কোনো কোনো ক্ষেত্রে কোনো জাতক জাতিকা, আমরা বলি না যে বৃহস্পতি ভালো আছে মানে সব ভালো আছে, তা না। কিন্তু বৃহস্পতি ভালো করতে গিয়ে এত খারাপ জায়গা নিয়ে যাবে সেটা আপনি ভাবতেই পারবেন না, আর কল্পনাও করতে পারবেন না। সেই জন্য বৃহস্পতির যদি আপনার জন্মছকে সঠিক জায়গা না থাকে তাহলে তার জন্য কিন্তু তার প্রতিকার প্রতিবিধান আছে। আমি যখন এই প্রতিকারের জায়গাটায় আলোচনা করব তখন সেই জায়গাগুলো সেইভাবে পাওয়ারফুল কানেকশন দেখতে হয়। সেই জন্য বলা হয় যে আপনার ক্ষেত্রে আপনার এই বৃহস্পতি কোনভাবে অবস্থান করছে তার উপর আপনার ক্ষেত্রে ফলাফল দেবে, অবশ্যই দেবে। কিন্তু চন্দ্রের সাপেক্ষে বৃহস্পতির একটা শুভ যোগ তৈরি হয়। আমরা বলি না বৃহস্পতি অর্থাৎ চন্দ্র কানেকশন হলে গজকেশরী যোগ হয়। অর্থাৎ এই চন্দ্রকে ভীষণভাবে এফেক্ট করে এই বৃহস্পতি। সেই জন্য চন্দ্রের সঙ্গে যদি একটা নির্দিষ্ট ডিগ্রির মধ্যে চলে আসে তাহলে আমরা বলি গজকেশরী, যে গজকেশরী যোগ আপনার জীবনের অনেক অশুভ যোগ থাকলো, সেই গজকেশরী যোগের কারণে আপনার জীবনে শুভত্ব নিয়ে আসে, সেই অশুভত্বকে অনেকটা কম করে দেয় এই বৃহস্পতির চন্দ্রের কানেকশান। তা যাই হোক, এখানে বলবো মেষ রাশি অনুযায়ী, অর্থাৎ এখানে যে নির্দিষ্ট সময়, অর্থাৎ এই 1 মে দুপুরের পর, অর্থাৎ দুপুর 12:30 থেকে 1টার মধ্যে এই নির্দিষ্ট সময়, কারণ এটা আমি বারবার বললাম স্থান কাল পাত্র এটার উপর ডিপেন্ড করে, কোন জায়গা থেকে কোন অ্যাঙ্গেলে দেখছেন সেটার উপর।
তবু বলবো অ্যাপ্রক্স কলকাতার যে টাইম ইন্ডিকেশন করছে, অর্থাৎ ওই 1:45 থেকে 1:30টার মধ্যে এই নির্দিষ্ট সময়টা কিন্তু বৃহস্পতি ট্রানজিট করবে। এবং এই ট্রানজিট করার কারণে আমাদের মেষ রাশির থেকে মীন রাশির জাতক জাতিকাদের কিছু মুভমেন্ট চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে আমরা একটু দেখে নিই, কতটা ভালো কি হবে না কত কি খারাপ হবে প্রত্যেকটা রাশি অনুযায়ী। কারণ বিগত দিনে এই বৃহস্পতি, অর্থাৎ আগামী দিনে এই বৃহস্পতি কিন্তু এক বছর এবং বেশ কিছু দিন এখানে কিন্তু অবস্থান করবে। এবং তার পরিপ্রেক্ষিতে দেখুন, এখানে আরেকটা জিনিস বলতেই হচ্ছে, কারণ মেষের পরে হচ্ছে বিশ্বরাশি অর্থাৎ নেটাল চার্ট বলা হয়, নেটাল চার্টের দ্বিতীয় অবস্থান করছে এই বৃহস্পতি। এবং এই বৃহস্পতি যেখানে অবস্থান করছে সেই ভাবটা কিন্তু বলবো যে শুক্রের ভাব। অর্থাৎ এই শুক্র হচ্ছে, কিন্তু আমরা জানি যে দৈত্য গুরু শুক্র, অর্থাৎ এখানে যেমন দেবতাদের গুরু হচ্ছে বৃহস্পতি, সেরকম দৈত্যদের গুরু হচ্ছে শুক্র। অর্থাৎ দুজনেই গুরু, অর্থাৎ এক গুরুর ঘরে আর এক গুরু গিয়ে অবস্থান করবে। এখানে কিন্তু অনেকটা কম্প্রোমাইজের ব্যাপার চলে আসবে এবং অনেক কিছু বিষয় এখানে কিন্তু অ্যাডজাস্টমেন্টের ব্যাপার চলে আসবে। এইগুলো কিন্তু সমস্যা কিছু কিছু ক্ষেত্রে হবে। কিন্তু মেষ রাশির তুলনায়, অর্থাৎ মেষ রাশির কী হবে, অর্থাৎ আমাদের যেটা জানার যেটা হচ্ছে মেষ রাশির থেকে মীন রাশির জাতক জাতিকাদের কি হবে এই এক বছর বৃহস্পতি ট্রানজিটের কারণে, এটাই হচ্ছে মেন। কি হবে, প্রথম অবস্থায় বলবো যে অর্থ পাবেন। মেষ রাশি যারা জাতক জাতিকারা বিগত দিনে চেষ্টা করেছেন, মানসিক ডিপ্রেশন কাজ করেছে, অনেক ক্ষেত্রে হতাশায় পড়ে গেছেন, হওয়া কাজে বাধা তৈরি হয়েছে, খুব কাছের মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে, যারা মেষ রাশির জাতক জাতিকারা একদম মিলিয়ে দেখে নিন, এইগুলোই হয়েছে আপনার। অর্থাৎ এই বৃহস্পতি ট্রানজিটের কারণে আপনার বলছে যে কিছু অর্থ আপনি পাবেন, আর উচ্চ শিক্ষার একটা যোগ হবে। অর্থাৎ আপনি উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু শুভ যোগ তৈরি হবে। এই দুটো কানেকশান খুব পাওয়ারফুল কানেকশান রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে আপনার যে শত্রুতা, এই যে বললাম যে আপনি ভালো একটা রিলেশনে ছিলেন, ব্রেক করেছে বা ভুল বোঝাবুঝি, এটা তৈরি হয়েছে গুপ্ত শত্রুতার কারণে। তা সেই গুপ্ত শত্রুর থেকে আপনি রেহাই পাবেন। এই তিনটে কানেকশান খুব পাওয়ারফুল রয়েছে যারা মেষ রাশি জাতক জাতিকা তাদের দেখাচ্ছে। এরপরে হচ্ছে বৃষ রাশি, অর্থাৎ বৃষ রাশিতেই চন্দ্রের সঙ্গে কানেক্টেড করছে বৃহস্পতি। তাহলে বৃষ রাশি একটা শুক্রের ভাব, সেখানে গিয়ে বৃহস্পতি কানেক্টেড হচ্ছে, চন্দ্র কানেক্টেড হচ্ছে। তাহলে এখানে কি হবে আপনার, এখানে বলছে শুভ কর্মযোগ আছে, অর্থাৎ আপনার কর্মের শুভত্ব তৈরি হবে। বিগত দিনের যে কর্মের জন্য আপনি চেষ্টা করেছেন হয়নি, লাস্ট মোমেন্টে আটকে গেছে, হয়তো করেছেন কিন্তু আপনি সেইভাবে রেজাল্ট পাননি, তাদের বলবো শুভ কর্মের যোগ রয়েছে বৃষ রাশির জাতক জাতিকার, এবং জীবনে সাকসেস পাবেন। অর্থাৎ সাকসেসের ক্ষেত্রে যে বাধাগুলো তৈরি হচ্ছিল সেখান থেকে আপনি বেরিয়ে আসবেন এবং ভালো জায়গায় পৌঁছাবেন। এটা বৃষ রাশির জাতক জাতিকাদের এই জায়গাটা পাবেন। অর্থাৎ এই 2024-এর এই নির্দিষ্ট দিন থেকে আগামী বছরের দিন নির্দিষ্ট সময়, অর্থাৎ যতক্ষণ বৃহস্পতি এই কিন্তু বৃষ রাশিতে অবস্থান করবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো মিথুন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, মিথুন রাশি কী হবে, জন্মস্থান থেকে দূরবর্তী জায়গায় কর্মের যোগ তৈরি হবে, বা বাসস্থানের জায়গা তৈরি হবে, বা নতুন কোনো সম্পত্তি দূরবর্তী জায়গায় করবেন, বা দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে আপনি হঠাৎ করে বিদেশের একটা শুভ কানেকশান আপনার কর্মসূত্রে আসবে। যারা মিথুন রাশির জাতক জাতিকারা তাদের বললাম এটা খুব পাওয়ারফুল কানেকশান রয়েছে মিথুন রাশির জন্য। এরপরে হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি এমনিতেই একটু এরা কল্পনাপ্রবণ মানুষ, এবং একটু মাঝে মধ্যে নিজেদের মধ্যে একটা অহংকার না থাকলেও বহিঃপ্রকাশটা অহংকার যেদের মতো হয়, সেই জন্য অনেক মানুষ ভুল বোঝে এদেরকে। কিন্তু মনের দিক দিয়ে কিন্তু এরা খুব নো ডাউট খুব ভালো, সবার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে, কিন্তু অন্য মানুষ মনে করে যে না এরা একটু অহংকারী ব্যাপার। কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা এরা কিন্তু খুব ভালো, এবং এরা টিচিং প্রফেশন, মানুষকে সেবা করা, মানুষকে কোনো জ্ঞানের জায়গায় জ্ঞান বৃদ্ধি করানোর ক্ষেত্রে এরা কিন্তু খুব পারদর্শী হয়। তাহলে এটা কিন্তু বলবো যে যারা বিশেষ করে কর্কট রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য কি হবে বৃহস্পতির ট্রানজিটে, বলছে যে অসমাপ্ত কাজ সমাপ্ত হবে। এই বৃহস্পতির ট্রানজিটের কারণে আপনার জীবনে যে অসমাপ্ত কাজগুলো ছিল সেই কাজগুলো সমাপ্ত হবে। সিংহ রাশির কী হবে, সিংহ রাশির ক্ষেত্রে কর্মের উন্নতি হবে, অর্থাৎ কর্মক্ষেত্রের উন্নতি হবে, এবং আধ্যাত্মিক লাইনের যথেষ্ট উন্নতি করতে পারবেন।
আধ্যাত্মিক, কারণ সিংহ রাশির সাপেক্ষে সপ্তম, সে কিন্তু এই বৃহস্পতি হচ্ছে রাশির সাপেক্ষে, সে কিন্তু অষ্টমপতি, এবং রাশির সাপেক্ষে এখানে কিন্তু যে জায়গাগুলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে পঞ্চমপতি। সেই জন্য তার ক্ষেত্রে আধ্যাত্মিক চেতনা তৈরি হবে, কারণ সে কর্মক্ষেত্রে গিয়ে অবস্থান করবে। সিংহ রাশির দশমে, এখানে রাশির সাপেক্ষে দশমে অবস্থান করছে। সেই জন্য বলা হলো যে কর্মের উন্নতি হবে এবং আধ্যাত্মিক চেতনা তার মধ্যে বৃদ্ধি পাবে সিংহ রাশির জাতক জাতিকাদের। কন্যা রাশির কি আছে? কন্যা রাশির এমনিতেই তাদের ক্ষেত্রে, কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৈবাহিক জীবনে মাঝে মধ্যে খুব সমস্যা থাকে। এটা সাধারণত জেনারেলি দেখবেন এটা সমস্যা হয়, এবং ভুল বোঝাবুঝির জায়গাটা, আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম থাকে কন্যা রাশি। এবার আপনাদের কী হবে বৃহস্পতির ট্রানজিটের কারণে, কারণ কন্যা রাশির বৃহস্পতি হচ্ছে সপ্তমপতি এবং কন্যা রাশির সাপেক্ষে চতুর্থপতি। এই সপ্তম চতুর্থ কানেক্টে হবে কোথায় না, সপ্তম চতুর্থর কানেকশন পাবে কিন্তু রাশির সাপেক্ষে, সেটা কিন্তু ভাগ্যস্থানে, কন্যা রাশির ভাগ্যস্থানে বৃহস্পতি কানেক্টেড হবে এবং রাশির ওপর দৃষ্টি থাকবে। এটা খুব শুভ কানেকশন। সেই জন্য কন্যা রাশির জন্য শুভ কর্ম হবে, অর্থাৎ যাদের বিবাহ হয়নি বিবাহ যোগ রয়েছে, যাদের ক্ষেত্রে সন্তান আসেনি সন্তানের যোগ রয়েছে, যাদের অর্থ দেখা গেলো আপনি অন্য জায়গায় অর্থ গচ্ছিত করে রেখেছেন, অর্থ জায়গায় সেটা কিন্তু পাচ্ছেন না, বারংবার বলেও আপনি কিন্তু আপনাকে দিচ্ছে না, সেই অর্থ পাওয়ার যোগ রয়েছে আগামী 1 বছর, কারণ এখানে বৃহস্পতি 1 বছর আপনাকে ফল দেবে। সেই জন্য এই 1 বছর আপনাদের সেই শুভ কর্মগুলো দেবে। এবং এর সঙ্গে সঙ্গে কী হবে না, তুলা লগ্ন অর্থাৎ তুলা রাশির যারা জাতক জাতিকা তাদের কী আছে, তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থহানি, অর্থাৎ অর্থহানি হবে। তুলা রাশি খুব কেয়ারফুলি চলবেন, ভুল সিদ্ধান্ত নেবেন না, ভুল জায়গায় ইনভেস্ট করতে যাবেন না। তুলা রাশির ক্ষেত্রে হানি হবে। অর্থ আপনি পাবেন ঠিকই, অর্থ ইনকামও করবেন, ফাটকা ইনকামের জায়গা তৈরি হবে, কিন্তু অর্থ হানিও হবে। সেক্ষেত্রে খুব কেয়ারফুলি, যদি আপনি নতুন কোনো বিজনেস করতে যান সেক্ষেত্রে কিন্তু খুব চিন্তা ভাবনা করে স্টেপ নেবেন। এবং এর সঙ্গে সঙ্গে কী বলছে যে কিছু কিছু ক্ষেত্রে অর্থাৎ এখানে যেমন বললাম লসের জায়গাও রয়েছে। আর বৃশ্চিক রাশি আপনারা জানেনই মোটামুটি যে বৃশ্চিক রাশির শনির ধাইয়ার প্রভাব চলছে। সেক্ষেত্রে খুব মারাত্মক পরিস্থিতি, অনেক কাজে বাধা তৈরি হচ্ছে, হবে বলে মনস্থির করছেন কিন্তু হচ্ছে না, কোনো কাজে সাকসেস আসছে না বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকারা। কিন্তু তাদের ক্ষেত্রে কি হবে, তাদের ক্ষেত্রে অনেকটা শুভ জায়গা তৈরি হবে। বিগত দিনে যে জায়গাটায় আপনি ছিলেন তুলনামূলক দেখবেন আগামী 1 বছর খুব ভালো ফল পাবেন এবং কিছু কিছু জায়গা সাকসেস হবে। হয়তো সম্পত্তি সংক্রান্ত কোনো ডিসপুট জায়গা ছিল সেখান থেকে কিছুটা বেরোতে পারবেন, কোনো কোনো ক্ষেত্রে দেখা গেলো আইনি সমস্যায় জড়িয়ে গেছিলেন সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, মান সম্মান অপমানিত হচ্ছেন সেখান থেকে কিছু বেরোতে পারবেন, কোনো পুলিশি ঝামেলার মধ্যে জড়িয়ে গেছিলেন কিছু, সেখান থেকে কিছু রেহাই আপনি পাবেন। কিন্তু একটা জায়গা রয়েছে, যদি কোনো ডিভোর্স কেস যদি জায়গা থাকে তাহলে সেক্ষেত্রে ডিভোর্সটা হয়ে যেতে পারে। অর্থাৎ এখানে স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি বা ডিভোর্সের জায়গা, বা দেখা গেলো যে কোনো কারণে রাগ করে দেখা গেলো আপনার ওয়াইফ সে কিন্তু বাড়ি ছাড়া হয়ে যেতে পারে, তাহলে সেটার কানেকশান রয়েছে, এই একটা কানেকশান নেগেটিভ কানেকশান রয়েছে বৃশ্চিক রাশির জন্য। তাহলে সেক্ষেত্রে অবশ্যই সতর্ক হবেন। এই বৃহস্পতি ট্রানজিটের কারণে এই ফলগুলো কিন্তু সাধারণত আমরা দেখতে পাচ্ছি। এরপরে কি আসে, ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু শারীরিক প্রতি অর্থাৎ শরীর স্বাস্থ্যের প্রতি নজর দেবেন এবং দুশ্চিন্তা বাড়বে। অর্থাৎ যারা ধনুরাশির জাতক জাতিকারা, কারণ এখানে বলবো রাশির অধিপতি সেই বৃহস্পতি সে অবস্থান করছে রাশির সাপেক্ষে ষষ্ঠে গিয়ে অবস্থান করছে। তাহলে রাশির অধিপতি ষষ্ঠে কানেকশন থাকলে কি হয়, গুপ্ত শত্রুর জায়গা দেয়, অর্থাৎ মাঝে মাঝে শত্রুতার জায়গা হবে, মাঝে মাঝে শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা হবে এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল যে খুব চিন্তিত হয়ে পড়বেন কারোর দ্বারা, আপনি কারোর জন্য চিন্তা, অর্থাৎ এখানে যেটা চিন্তার বিষয় রয়েছে, যারা বিবাহিত জীবনে আছেন তাদের ক্ষেত্রে বিশেষ কিছু দুশ্চিন্তার জায়গা রয়েছে। এটা হচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের আগামী 1 বছর এই কানেকশন রয়েছে। মকর রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন কি হবে, মকর রাশির জাতক জাতিকাদের শনির 7.5 চলছে, কিন্তু এই বৃহস্পতি ট্রানজিটের কারণে, অর্থাৎ এই বৃহস্পতি ট্রানজিটের মধ্যে, অর্থাৎ এই যে কানেকশান অনুযায়ী সেখানেও কিন্তু শনির 7.5 প্রভাব কিছু থাকবেই লাস্ট মোমেন্টে। এবং তাদের জন্য যেটা করণীয়, যেটা হবে সাধারণত উচ্চ শিক্ষার যোগ রয়েছে, সন্তানের বিবাহের যোগ রয়েছে, অর্থাৎ সন্তান হওয়ার যোগ আছে,
বিবাহের যোগ রয়েছে, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হবে এবং এই বাড়িতে আপনার শুভ অনুষ্ঠান হওয়ার পর থেকে দেখবেন আপনার জীবনের কিছু উন্নতির দিক লক্ষ্য করতে পারবেন। অর্থাৎ এই বৃহস্পতি ট্রানজিটের কারণে একটা আলটিমেটলি আপনার যেটা দেখাচ্ছে, আপনার জীবনের কিছু পরিবর্তন আসবে, নির্দিষ্ট কিছু ওয়ে পাবেন এবং সেটা যদি সঠিক হয় তাহলে আপনি জীবন দশায় আগামী বছরগুলো খুব ভালোভাবে এনজয় করতে পারবেন। কিন্তু যদি বেঠিক হয়, কারণ আপনার জন্মছকের উপর ডিপেন্ড করবে আপনি ভুল সিদ্ধান্ত নেবেন কি সঠিক সিদ্ধান্ত নেবেন। ভুল সিদ্ধান্তের কারণে আপনি কিন্তু পুরোটা আপনি নিঃস্ব পর্যন্ত হয়ে যেতে পারেন। সেই জায়গাগুলো অবশ্যই দেখে নেবেন। এটা বললাম মকর রাশির যারা জাতক জাতিকা তাদের ক্ষেত্রে বললাম। কুম্ভ রাশি, অর্থাৎ কুম্ভ রাশির কী হবে? কুম্ভ রাশির শনির 7.5 চলছে, তার সঙ্গে সঙ্গে রাশির সাপেক্ষে এই বৃহস্পতি অবস্থান করবে, চতুর্থে অবস্থান করবে। অর্থাৎ চতুর্থ সেই কুম্ভ রাশির থেকে বৃষ রাশির কানেকশান এবং সেক্ষেত্রে কুম্ভ রাশির দ্বিতীয় পতি এবং কুম্ভ রাশির ক্ষেত্রে সে একাদশপতি, সে অবস্থান করবে কুম্ভ রাশির সাপেক্ষে চতুর্থে। তাহলে আপনার ক্ষেত্রে কি হবে? অবশ্যই খুব ইম্পর্টেন্ট, কারণ বলছে নতুন কোনো সম্পত্তি কিনতে পারেন, স্থাবর সম্পত্তি বৃদ্ধি হবে, বাড়ি ঘরের কিছু রিপেয়ারিংয়ের কাজ হবে, বাড়ি ঘরের কিছু মডিফিকেশন হবে, নতুন কোনো সম্পত্তি কিনে আপনি সেখানে আপনার বাড়ি পরিবর্তন করতে পারেন। এটা দেখাচ্ছে যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা তাদের জন্য রয়েছে এই বৃহস্পতির ট্রানজিটের কারণে ফল দেবে। এবং এর সঙ্গে সঙ্গে যারা মীন রাশির জাতক জাতিকারা তাদের কি হবে? ভ্রমণের যোগ তৈরি হবে। দেখবেন যে আপনার ক্ষেত্রে ভ্রমণ এবং দেবত্ব স্থানে ভ্রমণে বেশি আপনার উৎসাহ হবে দেখবেন। এবং কোনো ক্ষেত্রে হঠাৎ করে ভাইয়ের সঙ্গে অনেক দিন হয়তো যোগাযোগ ছিল না, হঠাৎ যোগাযোগ তৈরি হবে। দেখবেন যে সে দূর দূরান্তর থেকে হয়তো আপনার কাছে আসবে, বা দেখা গেল বিগত দিনে একটা অশান্তির জায়গা ছিল, সেটা শান্তির জায়গা বা সুসম্পর্কের জায়গা তৈরি হবে ভাই বোনের সঙ্গে। এটা হচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের এই কানেকশানটা রয়েছে। এবং এই হলো 12টা রাশির কি ফল হবে আমি আপনাদেরকে বললাম। কিন্তু এখানে কি করণীয় রয়েছে, অর্থাৎ এই শুভ ফলকে শুভত্বর দিকে নিয়ে যাওয়ার জন্য। কারণ আমি প্রথমেই বলেছি যে বৃহস্পতি এমন একটা গ্রহ, যে গ্রহটা ট্রানজিট করবে এবং একটা বছরের থেকেও বেশি সময় সে নির্দিষ্টভাবে যেভাবে গিয়ে অবস্থান করবে সেইভাবে অবস্থান করে যাবে। এবং এর মধ্যে সে রেট্রোগেটও হবে একটা সময়, তারপরে সে আবার ডিরেক্ট হবে। অর্থাৎ রেট্রোগেটে এক ধরনের ফল দেয়, ডিরেক্টে আর এক ধরনের ফল দেয়। এবং যে সকল জাতক জাতিকাদের বৃহস্পতি জন্মছকে বক্রী বা রেট্রোগেট থাকে, তাহলে রেট্রোগেট যখন হবে বৃহস্পতি তখন তাদের ক্ষেত্রে শুভত্ব ফল দেয়, অর্থাৎ শুভ গ্রহ শুভত্ব ফল দেয়। কিন্তু আবার এটাও বলবো যে বৃহস্পতি এই যে ট্রানজিট করার কারণে, অর্থাৎ এই বৃহস্পতি বৃষ রাশিতে যখনই ট্রানজিট করবে এবং এই মে মাসের 1 মে, এবং সেখানে প্রথম পঞ্চম দৃষ্টি দেবে কন্যা রাশিতে, যে রাশিতে অবস্থান করছে কেতু, খুব পাওয়ারফুল কানেকশান। এবং এই দৃষ্টিটা শুভত্ব দেবে জীবনের অনেক কিছু জায়গার, আমি প্রথমেই বললাম যে সেই জায়গার থেকে রিকভারি হবে। তারপরে সপ্তম দৃষ্টি দেবে বৃশ্চিক রাশিতে, যে রাশিতে বর্তমানে শনির ঢাইয়া চলছে এবং এরা খুব জর্জরিত, মানসিক দুশ্চিন্তা, কষ্ট এবং বিভিন্নভাবে প্রতারিত, বিভিন্ন ক্ষেত্রে সমস্যা। তাহলে সেই জায়গা কিন্তু অবশ্যই সেখানে রেকটিফাই করবে এই বৃহস্পতির সপ্তম দৃষ্টি দিয়ে। তারপরের দৃষ্টি নবম দৃষ্টি দেবে, সেখানে কিন্তু অবশ্যই সেখানে মকর রাশির ওপর নবম দৃষ্টি দেবে এই বৃহস্পতি। এবং সেক্ষেত্রেও বলবো যে এই মকর রাশির শনির 7.5 লাস্টে চলছে। আমরা বলি না শনির 7.5 লাস্টে যে একটা জাতক জাতিকাকে পরিবর্তন করে দিয়ে যায় এবং তার ভুল বোঝার জায়গা বা ভুল সিদ্ধান্তের জায়গাগুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে যায় এবং সেটাই করে দেবে। এবং এই লাস্টে যে শনি, কিন্তু বৃহস্পতি এখানে যেহেতু ট্রানজিট করবে সেই ফলটা অলরেডি এই মে মাস থেকে দিতে আরম্ভ করবে এবং আগামী দিনগুলো আপনার ক্ষেত্রে শুভত্ব দেয়। তাহলে এই হচ্ছে বৃহস্পতি। এবং এটার জন্য আপনার কি করণীয়, প্রত্যেকটা জাতক জাতিকার কি করবেন, প্রত্যেকটা জাতক জাতিকাদের জন্য যে এই নির্দিষ্ট দিনে, যে দিনকে বৃহস্পতির ট্রানজিট হচ্ছে ওই নির্দিষ্ট দিন এবং তারপরের যে বৃহস্পতিবার দিন হবে, এই দুটো দিন আপনারা পারলে পরে প্রত্যেক রাশির জাতক জাতিকারা হলুদ, কাঁচা হলুদ যদি পান ভালো, আর না হলে শুকনো হলুদ, ডাস্ট হলুদ যেটা আছে, সেই ডাস্ট হলুদ আপনি স্নানের জলের মধ্যে মিশিয়ে সেই জলটা দিয়ে লাস্টে গিয়ে স্নান করবেন, মাথা
থেকে গা হাত পা ধুয়ে নেবেন, পরিষ্কার করে নেবেন। অর্থাৎ এখানে বলবো আপনার ক্ষেত্রে বৃহস্পতির অশুভ যে প্রভাব, সেই অশুভ প্রভাব থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, শুভ প্রভাবের দিকে যাবে। আর যাদের বৃহস্পতির জন্মছকে কোনো দুস্থানে অবস্থান করছে, রেট্রোগেট হয়ে আছে বা কোনো রকমের খারাপ ফল দিচ্ছে, তাদের জন্য কিন্তু আগামী একটা বছর চেষ্টা করুন প্রত্যেকটা দিন, যদি না পারেন প্রত্যেক বৃহস্পতিবারের দিন 1 চিমটি হলুদ স্নানের জলের মধ্যে দিয়ে সেই জলটা দিয়ে স্নান করুন, দেখবেন অনেক সুপ্রভাব তৈরি হবে। এবং যাদের ক্ষেত্রে বিবাহের বাধা, যাদের ক্ষেত্রে শুভ কাজ হতে চাইছে না, যে কোনো শুভত্ব কাজের দিকে আপনার বাধা হচ্ছে, সেগুলোর জন্য এটা করুন, করলে আপনি অবশ্যই ফল পাবেন। আমি বারবার বলি যে জন্মছকে যদি আপনার ক্ষেত্রে সমস্যা থাকে, গ্রহণ দোষ, মাঙ্গলিক দোষ, কালসর্পযোগ এবং শনির 7.5 প্রভাব, তার সঙ্গে দেখা গেলো শাপিত দোষ, তার সঙ্গে দেখা গেলো ছন্ন ছাড়া দোষ, তার সঙ্গে দেখা গেলো আপনার সাধু সর্পযোগ, এই যোগগুলো কিন্তু সত্যিই ভয়ানক একটা পরিস্থিতি তৈরি করে, আপনার জীবনকে সঠিকভাবে পরিচালিত করতে দেয় না, কোথাও না কোথাও বাধা তৈরি করে দেয় এবং আপনার জীবনকে একটা দুর্বিষহ জায়গায় নিয়ে যায়। সেইগুলোর জন্য অবশ্যই তার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন আছে। কারণ আমি বারবার বলে থাকি যে সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। আপনার নির্দিষ্ট যে ইচ্ছা, আকাঙ্ক্ষা, আপনার যে স্বপ্ন, সেইটা পরিপূর্ণতার জন্য অবশ্যই আপনার সঠিক গাইডলাইন প্রয়োজন। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার যেগুলো যাচ্ছে, এই বুকিং নাম্বারে আপনি ফোন করে জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি। কারণ দেখুন একটা জিনিস, যে একটা নির্দিষ্ট সময়, অর্থাৎ এই সময়টা আপনার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। কারণ আপনার জন্মছক যে জায়গাটাকে পারমিট করছে, আপনি হয়তো দিনের পর দিন আপনি কোনো শত্রুর দ্বারা প্রতারিত হয়ে দিনের পর দিন আপনি পেছাতে পেছাতে একটা সময় আপনার দেওয়ালে পিঠ ঠেকে গেছে, সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না। তার জন্য চাই সঠিক প্রতিকার, শত্রু দমন। আপনার শত্রু আপনাকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে, আপনার ভালো সে পছন্দ করছে না, আপনার খারাপটা চাইছে, সেগুলোর থেকে আপনি বেরোনোর জন্য সঠিক প্রতিবিধান আছে। যদি মনে করেন যোগাযোগ করবেন, তাহলে অবশ্যই বুকিং নাম্বারে ফোন করবেন। আমার চেম্বারগুলো একটু বলে দিই। আমার প্রত্যেক দিন প্রত্যেক নির্দিষ্ট সময়ে চেম্বার থাকে, যেটা হচ্ছে প্রত্যেক রবিবার কাঁচরাপাড়া নিজ গৃহমন্দিরে চেম্বার পাবেন, এবং সেখানে 2টোর থেকে 6টা পর্যন্ত চেম্বার, রবিবার দুপুর 2টোর থেকে 6টা পর্যন্ত পাবেন কাঁচরাপাড়া চেম্বার। প্রত্যেক সোমবারের দিন আমার চেম্বার রয়েছে ব্যারাকপুরে, এবং সেখানে 12টার থেকে 4টে পর্যন্ত চেম্বার পাবেন, এবং একদম এটা স্টেশনের কাছেই। আর সেকেন্ড হাফ 5টার থেকে 8টা পর্যন্ত সেক্ষেত্রে আপনারা পাবেন শ্রীরামপুর চেম্বার, শ্রীরামপুরে সেখানে 5টার থেকে 8টা পর্যন্ত পাবেন, এটাও স্টেশনের কাছে। আর প্রত্যেক মঙ্গলবার কালীঘাট চেম্বার, রাসবিহারী এভিনিউতে যে লেক মল রয়েছে, লেক মলের ঠিক পিছনে চেম্বার রয়েছে, এবং সেখানেও কিন্তু আপনারা পাচ্ছেন মঙ্গলবারে সন্ধ্যাবেলা। এবং বুধবার করে হাওড়া চেম্বারে পাবেন, হাওড়া চেম্বার বুধবার, প্রত্যেক বুধবারে আশা করছি পাবেন, এবং সেক্ষেত্রে 12টার থেকে 4টে পর্যন্ত বুধবারে পাবেন হাওড়া চেম্বারে। যারা মনে করছেন দেখাবেন, কনসালটেন্সি নেবেন, প্রতিবিধান নেবেন, তাহলে অবশ্যই সেই হাওড়া চেম্বারে যোগাযোগ করবেন। হাওড়া ময়দানে আমার চেম্বার রয়েছে। এবং এরপরে হচ্ছে বৃহস্পতিবার, প্রত্যেক বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বারে পাবেন 12টার থেকে 4টে পর্যন্ত। অবশ্যই আসার আগে নামটা লিখিয়ে নেবেন। আর শুক্রবারের চেম্বার তো জানেনই আপনারা, অনেক পুরনো চেম্বার, হাতিবাগানের চেম্বার, এবং সেই হাতিবাগানের চেম্বারে আপনারা পাবেন 5টার থেকে 8টা পর্যন্ত প্রত্যেক শুক্রবার। শনিবার করে বর্ধমানের চেম্বার আছে, বহরমপুরের চেম্বার রয়েছে, কখনো কখনো অন্যান্য বাইরের চেম্বার, তারাপীঠের চেম্বারও আছে, শিলিগুড়ির চেম্বারও আছে। কিন্তু সেগুলো প্রত্যেক ক্ষেত্রে যে শনিবারে হবে তা না, ওইগুলো নির্দিষ্ট করে ডেট দেওয়া থাকে, এবং ওই ডেট অনুযায়ী আপনার চেম্বারগুলো পাবেন। তার জন্য আপনাকে ফলো করতে হবে ওই কলের দিকে, আর না হলে বুকিং নম্বরে ফোন করলে অবশ্যই আপনাকে হেল্প করবে, এবং কোন দিন কোথায় চেম্বার আছে আপনাকে বুঝিয়ে তারা বলতে পারবে। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আগামী দিন অবশ্যই দেখা হবে, কিন্তু যাওয়ার আগে আবার বলবো যে প্রতিবিধান এবং গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। কারণ বিগত দিনে আমার কাছে যারা এসেছিল, তারা কিন্তু আজকের জায়গায় দাঁড়িয়ে ভালো জায়গায় আছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো জায়গায় আছে। সকলে ভালো থাকুন, আগামী দিন দেখা হবে আবার। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে।
গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমি সোমনাথ মজুমদার, কল্যাণীতে থাকি। আমি গৌতম বাবুর কাছে দীর্ঘদিন ধরে আসি। ওনার ব্যবহার, ওনার কার্যক্রম আমার জীবনের জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। বিশ্বাস করি, ভরসা করি এবং ভবিষ্যতে ওনার মত অনুযায়ী চলতে পারবো বলে বিশ্বাস করি। আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। কোথা থেকে আসেন? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল, সমস্যার সমাধান হয়েছে এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকে নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারা উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস। আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন। তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে। তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার দুই ছেলের জন্য, আমার নিজের জন্য। আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনি, আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, উপকৃত আছি। আপনার নাম? কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার। আমি এই দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো, ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি। আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র, থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম, আমার ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল, সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুধু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম। ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো। তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার, নমস্কার, আমি জয়িতা গুহু।
আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাঁচাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি, এসে দাদাকে আমার সমস্যার সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখনই চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাঁচরাপাড়া চেম্বারে। কাঁচরাপাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা, পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাজ হয়েছে বলতে চাইছেন, তাই তো? থ্যাংক ইউ। আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার বিভিন্ন ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতের থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90%, জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল, আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব মানে একটা খারাপ একটা সিচুয়েশন ছিল। বাট এখন 3-4 মাসের মধ্যে মানে জাস্ট তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি হ্যাঁ দেখাবো না, এই ওই অনেক কিছু করি। কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে
পারি, আমার লাইফে যখন একটু একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম মানে ন্যাচারালি। আর আমার এখন 2021 চলছে, এখন আমি আঙ্কেলের কাছে আসি আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো, আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি দেখতে পারবেন। থ্যাংক ইউ, বাই। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।